সিরিয়ায় ব্যাপক হামলা ইসরায়েলের সিদা থেকে সেনা সরিয়েছে সিরিয়ান আর্মি। ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান বলেছেন, পুরনো অস্ত্র দিয়ে যুদ্ধে জেতা যাবে না। ইসরায়েলে হামলা ইয়েমেনের, কমছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর সংখ্যা। বিডিভিএস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। সিরিয়ার রাজধানী দামেস্কে বুধবার ব্যাপক ভিত্তিক বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল সিরিয়ান সেনা সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন এবং সিরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের আশেপাশের এলাকা। হামলায় কমপক্ষে ৩০ সিরিয়ান সেনা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সিরিয়ান আর্মি সিদা এলাকা নিয়ন্ত্রণ নেওয়ার পরদিন ইসরায়েল হামলা পরিচালনা করল সিরিয়ার রাজধানীতে। সিদা এলাকায় ইসরায়েলপন্থী দ্রুজ সম্প্রদায়কে রক্ষার নামে ইসরায়েল এই হামলা শুরু করেছে বলে জানিয়েছে তেল আবিব। হামলার ভিডিও প্রকাশ করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছে, সিরিয়ায় যন্ত্রণাদায়ক হামলা শুরু হয়েছে মাত্র। ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার দামেস্কে হামলার ফলে সিরিয়ান আর্মি সিদা থেকে সেনা সরিয়ে নিয়েছে। সিরিয়ার সরকার বলেছে, বুধবার দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা সেখান থেকে সেনা সরিয়ে নিয়েছে। জাতিসংঘ, তুরস্ক, ইরান, সংযুক্ত আরব আমিরাত, ইউরোপিয়ান ইউনিয়ন, নরওয়ে, কুয়েত নিন্দা জানিয়েছে সিরিয়ায় ইসরায়েলের হামলার। এছাড়া গোটা বিশ্ব সম্পূর্ণ নীরব রয়েছে সিরিয়ায় ইসরায়েলের এই হামলার বিষয়। ইসরায়েল আগে থেকে বলে আসছে, দ্রুজ সম্প্রদায়ের কোনো ক্ষতি হলে সিরিয়ায় হামলা চালাবে তারা। গত শুক্রবার ইসরায়েলপন্থী দ্রুজ মিলিশিয়া বাহিনী হামলা শুরু করে সিরিয়ান বেদুইন এবং সরকারপন্থীদের ওপর। এরপর থেকে সিদা এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইসরায়েলপন্থী দ্রুজ মিলিশিয়া বাহিনী এবং সিরিয়ান সরকারপন্থী মিলিশিয়া বাহিনীর মধ্যে। দ্রুজ মিলিশিয়া বাহিনী দমনের উদ্দেশ্যে সিরিয়ান আর্মি সোমবার সেখানে সেনা মোতায়েন করতে চাইলে পথিমধ্যে তাদের উপর মিসাইল হামলা চালায় ইসরায়েল। কিন্তু ইসরায়েলের হামলা উপেক্ষা করে সিরিয়ান আর্মি মঙ্গলবার সিদা এলাকায় পৌঁছায় এবং অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়। সিদার দ্রুজদের রক্ষার নামে বুধবার থেকে সিরিয়ায় বড় ধরনের হামলা শুরু করল ইসরায়েল। সিরিয়া, লেবানন এবং ইসরায়েলে ১০ লাখের বেশি দ্রুজ সম্প্রদায়ের মানুষ রয়েছে। সিরিয়ার গোলান মালভূমিতে রয়েছে ২০,০০০-এর বেশি দ্রুজ সম্প্রদায়ের মানুষ। সিরিয়ান গোলান মালভূমিতে ১৯৬৭ সালে দখল করে ইসরায়েল, যা মেনে নেয় দ্রুজরা সেখানে ইসরায়েলকে ২৫,০০০-এর বেশি ইহুদিদের বসতি স্থাপনেরও অনুমতি দেয়। ২০২৪ সালের ৮ ডিসেম্বর সিরিয়ার গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল গোলান মালভূমির কাছে মাউন্ট হরমন পর্বত সহ সিরিয়ার আরও অনেক এলাকা দখল করে নেয়। এরপর ইসরায়েল তাদের দখলীকৃত এলাকার সুরক্ষায় দক্ষিণ সিরিয়ার বিশাল এলাকা বাফার জন্য ঘোষণা করে। এরপর সিরিয়ার দক্ষিণে সিদা সহ বিভিন্ন এলাকায় সিরিয়ান আর্মি মোতায়েন না করার জন্য সাবধান করে দেয় সিরিয়ার নতুন সরকারকে, যা সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চূড়ান্ত অবজ্ঞা। বৃহত্তর শান্তির লক্ষ্যে সিরিয়ার নতুন সরকার একে মেনে নিলেও সিদা এলাকায় ইসরায়েলপন্থী দ্রুজ মিলিশিয়া বাহিনী ইসরায়েলের প্রশ্রয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে এবং মঙ্গলবার সেখানে সেনা পাঠাতে বাধ্য হয় সিরিয়ার নতুন সরকার। বর্তমানে উত্তর ইসরায়েলে রয়েছে ১ লাখের বেশি দ্রুজ সম্প্রদায়ের মানুষ। সিরিয়ান আর্মি, পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা সংস্থায় ব্যাপকভাবে নিয়োজিত রয়েছে দ্রুজ সম্প্রদায়ের লোকজন। দ্রুজ সম্প্রদায় আল্লাহতে বিশ্বাস করে এবং নিজেদেরকে আলাদা ধর্মীয় সম্প্রদায় হিসেবে দাবি করে। তাদের ধর্মবিশ্বাস নিয়ে রয়েছে নানা ধরনের বিতর্ক। এদিকে গাজায় চলছে মৃত্যুর মিছিল। বুধবার ইসরায়েলের হামলায় নিহত হয়েছে অর্ধশতাধিক ফিলিস্তিনি। এর মধ্যে বুধবার গাজার খান ইউনিসে ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত একটি ত্রাণ শিবিরে ত্রাণ আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত হয়েছে কমপক্ষে ২১ জন। বুধবার ইসরায়েলের ৪ দফা মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারাল্লাহ। এর মধ্যে জুলফিকার নামক একটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত করেছে ইসরায়েলের গুনিয়ন বিমান ঘাঁটিতে। এছাড়া অপর একটি মিসাইল আঘাত করেছে ইলাত বন্দরে। হুথি আর্মি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া আল সারি এই দাবি করেছেন এক বিবৃতিতে। এছাড়া হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড বুধবার গাজায় কয়েকটি অপারেশন পরিচালনা করেছে ইসরায়েলের সেনা অবস্থান লক্ষ্য করে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিবরণ এখনও সামনে আসেনি। কাসাম ব্রিগেড সর্বশেষ এক সপ্তাহে গাজায় ইসরায়েল আর্মির ওপর পরিচালিত কয়েকটি দুর্ধর্ষ হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা গেছে হামাস যোদ্ধারা জীবনের কোনো পরোয়া না করে ইসরায়েল আর্মির খুব কাছ থেকে হামলায় পরিচালনা করছে একের পর এক। ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান বলেছেন, পুরনো অস্ত্র দিয়ে আজকের যুগে যুদ্ধে জেতা যায় না। আজকের দিনে যুদ্ধে জিততে হলে প্রয়োজন উন্নত প্রযুক্তি আর আধুনিক অস্ত্র।
আর সে অস্ত্র বিদেশ থেকে আমদানি করলে হবে না, নিজ দেশে উৎপাদন করতে হবে এসব অস্ত্র। বুধবার নয়াদিল্লিতে একটি সেনা ওয়ার্কশপে একথা বলেন অনিল চৌহান। অনিল চৌহান বলে, গতকালের অস্ত্র দিয়ে আজকের যুদ্ধে জেতা যাবে না। আজকের যুদ্ধে জিততে হলে আগামীকালের প্রযুক্তি ব্যবহার করতে হবে, পুরনো সিস্টেম দিয়ে কাজ হবে না। তিনি বলেন, যে কোনো সংঘাতের সময় বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করলে তা ভারতকে দুর্বল করে দিতে পারে। আমদানি করা প্রযুক্তির উপর নির্ভরশীলতা আমাদের প্রস্তুতি দুর্বল করে দেয়। ড্রোন কিভাবে কৌশলগত ভারসাম্য বদলে দিয়েছে আমরা সকলে তা দেখেছি। এটা কোনো সম্ভাবনা নয়, এটাই এখন বাস্তবতা। প্রতিদিন আমরা সেই বাস্তবতার মুখোমুখি হচ্ছি। ভারত পাকিস্তান সর্বশেষ যুদ্ধে ভারতের যুদ্ধ বিমান খোয়া যাওয়ার কথা প্রথম প্রকাশ্যে স্বীকার করেন অনিল চৌহান। দীর্ঘকাল ধরে ভারত বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ। ১.৫ যুগ ধরে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানির তালিকায় অধিকাংশ সময় ছিল ভারতের নাম। কিন্তু বিদেশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র আমদানি করেও ভারত এখন পর্যন্ত বিমান শক্তিতে অতিক্রম করতে পারেনি পাকিস্তানকে। গত কয়েক বছরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে প্রতিবার শোচনীয় পরিণতি বরণ করেছে ভারতীয় এয়ারফোর্স। এদিকে ব্রিটেনের রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে পাকিস্তানের নিজস্ব তৈরি ৩টি JF-17 ফাইটার জেট। ব্রিটেনের মর্যাদাপূর্ণ এয়ার শোতে পাকিস্তানের যুদ্ধ বিমানের অংশ নেওয়ার ঘটনা পাকিস্তানের এভিয়েশনের শিল্পের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আগামী ১৮ জুলাই থেকে ২০ জুলাই অনুষ্ঠিত হবে এই এয়ার শো। ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েল যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ সহ বিভিন্ন কারণে বড় ধরনের সমস্যায় আক্রান্ত বর্তমানে যুক্তরাষ্ট্র নেভি। ২০২৫ সালে যুক্তরাষ্ট্র নেভিতে যুক্ত হওয়ার কথা ছিল জন এফ কেনেডি নামক নতুন একটি বিমানবাহী রণতরী। কিন্তু ২ বছর পিছিয়ে ২০২৭ সালের মার্চ মাসে এটিকে সার্ভিসে যুক্ত করার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। জন এফ কেনেডি হল জেরাল্ড ফোর্ড ক্লাসের দ্বিতীয় বিমানবাহী রণতরী। জেরাল্ড ফোর্ড হল বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী। $18 বিলিয়ন ব্যয় নির্মিত বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড সার্ভিসে যুক্ত হয়েছে ২০১৭ সালে। তবে $18 বিলিয়ন মধ্যে $5 বিলিয়ন ব্যয় হয়েছে গবেষণা খাতে। $13 বিলিয়ন খরচ হয়েছে রণতরীটি নির্মাণে। এটি ১১০৬ ফিট লম্বা এবং ২৫০ ফিট উঁচু। এর রয়েছে ২৫টি ডেক। যুক্তরাষ্ট্রের মোট 10টি ফোর্ড ক্লাস রণতরী নির্মাণের কথা রয়েছে। কিন্তু দ্বিতীয় রণতরীটি নির্মাণে ২ বছর পিছিয়ে যাওয়ায় চীনের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ক্ষেত্রে পিছিয়ে পড়ছে দেশটি। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে ১১টি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আছে, কিন্তু নতুন রণতরী সার্ভিসে যুক্ত হওয়ার আগেই ২০২৬ সালে অবসরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিমিটস ক্লাসের একটি বিমানবাহী রণতরী। এর ফলে তাদের বিমানবাহী রণতরী নেমে আসবে 10টিতে। গাজা ইসরায়েল যুদ্ধের কারণে ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র 4টি বিমানবাহী রণতরী মোতায়েন করে ভূমধ্যসাগর ও আরব সাগরে। যুক্তরাষ্ট্র এটি করেছে ইসরায়েলকে রক্ষায়। এর ফলে দক্ষিণ চীন সাগর ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে কমেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীর উপস্থিতি। এ নিয়ে শঙ্কিত পেন্টাগন, কারণ যুক্তরাষ্ট্রের এই অনুপস্থিতির সুযোগে এই অঞ্চলে ক্রমে শক্তি বৃদ্ধি করছে চীন। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।